খিচে মুখ ফিরিয়ে নিল। রৌদ্র ছাড়ল ওর হাত। সুঢল কাঁধে লুটানো কেশরাশির একগাছি টেনে নাকের কাছটায় চেপে ধরল। দীর্ঘশ্বাসে মাদকীয় ঘ্রাণ টেনে নিল অন্তরালে। কেমন করে তাকালো মেঘার দিকে, বলল হাসকি টোনে, তোর সামান্য চুলের ঘ্রাণেই সব উৎকণ্ঠা শিথিল হয় আমার, কলিজা ঠান্ডা হয়ে যায়। না জানি তোকে পেলে আরও কি হবে, মরে না যাই সেদিন। রৌদ্র। রমণীর ভয়ার্ত বিচলিত স্বর। উত্তর তৎক্ষণাৎ, ইয়েস সুইটহার্ট। তোর মুখে নিজের নাম শোনাটা তো আরও বেশি পীড়াদায়ক। ভয়ঙ্কর সুখানুভূতিপূর্ণ যন্ত্রণা আছে এতে। এ কেমন তৃপ্তি বলতো? যেখানে তৃপ্ত হয়েও যন্ত্রণা পায় এই হৃদয়, এ বোধহয় জাদুকরী যন্ত্রণা, যাই বেপরোয়া ছন্ন ছাড়া মনটা পেতে মরিয়া। মেঘা নিজেকে ধাতস্থ করে, একটু সরে দাঁড়ায়, চোখ কাঁপে তীর করে, দৃষ্টি ছলকায়, তবুও চাহনি ফেরানোর দিশা পায় না। রৌদ্র চেয়ে থেকে আবার বলে, আমাকে নিঃশেষ করার হাতিয়ার তুই, আবার অনিঃশেষ করার হাতিয়ারও সেই তুই। অক্ষয় করেই রাখ সানি, ক্ষয় হতে চাই না সহজে। মেঘা পুনরায় মুখ ফিরিয়ে নেয়। লোকটার দিকে তাকানো যাবে না, তাকালেই অনর্থ। রৌদ্র আর দাঁড়ালো না। রমণীর উপেক্ষা তার সহ্য ক্ষমতার বাইরে। ও এই মেয়ের থেকে দূরে থাকতে পারবে, যেভাবে 5 বছর ছিল সেভাবে, তবু ওর উপেক্ষা মানতে পারবে না। সেভাবেই দিন কাটছে, মেঘা নির্বিকার নিস্তেজ, আর রৌদ্র সেই বেপরোয়া হয়েই। বেপরোয়া হলেও সময় করে একবিংশীকে জ্বালাতে ভোলে না। রমণী তাকে এড়িয়ে চলে, আর সেই এড়িয়ে চলা প্রতিটা ধাপকে অনুসরণ করে আরও কাছাকাছি যাওয়ার পায়তারা করে রৌদ্র। মাঝে মাঝে ভাবে এই মেয়ে এত তেরা কেন, কিছুতেই বোঝার চেষ্টা করে না তাকে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে একে একে সিগারেট ফুঁকছে সে। সন্ধ্যার আধার নামছে চারিদিকে। ধরিত্রী তিমিরে ডুবেছে, শীতের কবলে আশপাশ আবছা। বোঝার জো নেই কয়েক হাত দূরের দৃশ্য। বেশ ঠান্ডা নেমেছে এই বছর, যেন ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় শীত পড়ছে। তবে রৌদ্রের ভাবান্তর নেই, একটু শীতাতপ অনুভূত হচ্ছে না তার। এই যে ঘণ্টাখানেক আগে বাড়ি ফিরেছে, মিনিট 20 ধরে লম্বা শাওয়ার নিয়েছে, ঘরে ছিল কিছুক্ষণ, অতপর দীর্ঘ 25 মিনিট যাবৎ এই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে একে একে। 2টো প্যাকেট অলরেডি শেষ, অর্ধেক করে ফুঁকছে, বাকি অর্ধেকটা পিষে ফেলছে পায়ের নিচে। গায়ে কিছু নেই, উদম শরীরে কেবলই একটা ট্রাউজার, আর গলায় টাওয়েল। শূন্যে তাকিয়ে থেকে এক ধ্যানে মগ্ন সে। ধ্যান ভাঙল পুরুষালী ডাকে, রুডি, এই ঠান্ডায় ছাদে একলা দাঁড়িয়ে কি করছিস? সচকিতে ঘাড় ঘোরালো যুবক। সায়ান। এই অসময়ে। সাথে আরও একজন, রৌদ্র চেনে। শুভ্র আর সায়ানের ফ্রেন্ড অর্ক, দেশে থাকে না। শুভ্রর বিয়েতে আসতে পারেনি, এখন হয়তো দেশে ফিরে দেখা করতে এসেছে। রৌদ্র দুজনকেই দেখল। নাক মুখ দিয়ে কালো ধোঁয়া বের করে গাছাড়া ভাবে বলল, সিগারেট খাচ্ছি ব্রো। শরীরে কিছু নেই, ঠান্ডা লাগছে না? হুম, স্টিল গরম লাগছে। তা তুমি হঠাৎ কখন এলে? এই তো আধা ঘন্টা হবে। ছাদে কেন, সিগারেট খাবে? দেবো একটা? সায়ান একটুখানি হাসল। ছাদে এসেছে মূলতই সিগারেটের জন্যই। অর্ক খায়, ওকে নিয়ে ছাদে উঠেছে তাই। তবে সে খায় না, ছুঁয়েও দেখে না, দূরে থাকে শত হাত। কারণটা তার কিউটি পাই, সে যে সহ্য করতে পারে না সিগারেটের ধোঁয়া। তার জন্য যা ক্ষতিকর তা কি করে বরদাস্ত করবে সায়ান? সে হেসে বলে, আমার জন্য সিগারেট নিষিদ্ধ ব্রো। যা অনুমোদিত তার জন্য নিষিদ্ধ জিনিস ছোঁয়ার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার।
আর এমনিতেও সিগারেট হারাম। যে হালাল ওষ্টা ধরে আমার স্ত্রীর অধিকার, সেই হালাল অধরে হারাম জিনিস ছুঁয়ে তিক্ততা বাড়াই কি করে বল? সে যে তিক্ততা বিদ্বেষী। রৌদ্র শুনে ঠোঁট বাঁকিয়ে হাসে। সে জানে কিছু মিছু। শুধু সে নয়, এ বাড়ির মোটামুটি সবাই জানে সায়ান সাফাকে পছন্দ করে। পছন্দের মাত্রা ছাড়িয়ে গেছে। এখন এটাকে পছন্দ করা বলা চলে না। সাফা একটু এলোমেলো, তার বোধশক্তি কম, কিছুটা ছেলে মানুষই করে, বাচ্চার স্বভাবের। ও যেমন তেমনটাই থাকবে, ওর স্বভাবটা অপরিবর্তনীয়। বয়সের সাথে পাল্লা দিয়ে মেন্টাল হেলথ গ্রোথ হয়নি যথাযথ। ওর সাথে মানিয়ে নেওয়াটা খুব সহজ, আবার ওকে মানানোটাও এক পর্যায়ে খুব কঠিন। সায়ান পারে ওকে মানাতে, মানিয়ে নিতেও তৎপর সে। তবে একটু সময় দিতে চায়, পরিবার থেকে বাধা নেই। সায়ান চাইলেই যখন তখন ওকে নিজের করে ঘরে তুলতে পারে। রৌদ্র হেসে বলল, এত ধৈর্য রাখো কি করে? বিয়ে করে নাও ব্রো, বিয়ের থেকে উত্তম কিছু আর হয় না। আচ্ছা, তুই তো ধৈর্যবান যুবক, বিয়ে করে রাজ্য জয় করে ফেলেছিস পুরো। রানীহীনা রাজ্য জয় করে লাভ নেই ভাইয়া, আমার রাজ্য নয় রানীকে লাগবে। অবশেষে রানীর কথা মনে পড়েছে তাহলে। ভুলিনি কখনো। আলাদা করে মনে পড়ার প্রশ্নই ওঠে না। তার বিচরণে উত্তাল আমি। সে ছিল আমার হৃদয় কোঠরে, আর এখনও আছে। সায়ান ঘাড় উঁচায়। অন্য পাশে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে অর্ক। ও সেদিকে এক পলক তাকালো, ফের রৌদ্রের দিকে তাকিয়ে আগ্রহী হয়ে জানতে চাইল, তাই হৃদয় কোঠরে মেঘা ছিল বুঝি? আজীবন থাকবে। মেয়েটার জীবনটা তোর জন্য পাল্টে গেছে রুডি। অনাথ ছিল মেয়েটা। ওর সাথে এমনটা না করলেও পারতি। কি করেছি? কিছুই করিনি, ছুঁইনি এখনো অবধি। তা বলছি না। নেশার ঘোরে জোর করে বিয়ে করলি ওকে, এটা কি ভালো করেছিস বল? রৌদ্র শব্দ করে হেসে উঠল। আধ খাওয়া সিগারেটটা ছাদের মেঝেতে ফেলল। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ল মুখের সামনে। মাথা ঝাঁকিয়ে বলল কিছুটা বিড়বিড়ানো স্বরে, ইউ আর অ্যাবসুলেটলি রং ব্রো। নেশার ঘোরে নয়, প্রেমের ঘোরে বিয়ে করেছি আমি ওকে। মারাত্মক প্রেমের ঘোরে। ইডিয়েট একেবারে প্রেমের মায়াজালে জড়িয়েছে আমায়। আমি কি করতাম? রিটার্ন হিসেবে তাই তো আমি ওকে জড়িয়ে নিলাম আমার জালে। সায়ান পরিষ্কার শুনল না। কি বললি? বুঝিনি। নাথিং। আমি বরং একটা সাজেশন দিই তোমায়। বিজনেস ছেড়ে ক্যাডবেরির একটা ফ্যাক্টরি খুলে ফেলতে পারো তুমি। যাকে চাও সে চকলেট বলতেই অজ্ঞান। টাকা কড়ি যা কামাবে ওর চকলেটের পিছেই শেষ হবে সব। সায়ান হেসে ফেলে। হলে হবে, ওর জন্যই তো কামাচ্ছি। সিগারেট খাওয়া শেষে ছাদ থেকে একসাথে নেমেছে ওরা। শিশির আর ইকরার বিয়ের বাকি নেই বেশি দিন। হাতে গোটা দিন 10 আছে। সময়ের চরকায় দিন কাটছে আপন গতিতে। আজ দুপুরের দিকে মেয়েটা এসেছে কাবির ম্যানশনে। আসার কথা ছিল আরও আগে। আসবে আসবে করেও আসা হচ্ছিল না। যেহেতু হাতে সময় নেই, তাই ইনভাইট করতে চলে এসেছে আজ। দুপুর 2:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল। আসতে আসতে 3টে বেজে গেছে। শুভ্রর বৌভাতে প্রথম আসা হয়েছিল এ বাড়িতে। সবার সাথে পরিচয় আছে টুকটাক, আজ আবার পরিচিত হলো। ড্রয়িং রুমে সবার সাথে টুকটাক কুশল বিনিময় করে সাফার মেঘার সাথে ওদের ঘরে উঠেছে সে। কফি পাঠিয়েছেন শাহিনা কাবির। ব্যালকনিতে দাঁড়িয়ে ওরা 3জন। পাঠানো কফি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। শিশিরের দিকে চোখ সরু করে তাকিয়ে আছে 2 রমণী। তবুও কিংকর্তব্য বিমূঢ় নীরব সেই মেঘ। দুজনের তীক্ষ্ণ দৃষ্টিতেও কোনো ভাবাবেগ নেই।
যেন সবটা নর্মাল। মেঘা ওকে স্বাভাবিক দেখে শক্ত কণ্ঠে বলে, কিরে, কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? মাথা খারাপ হয়ে গেছে তোর? শিশির নিরুদ্বেগ ধীরে হাঁপ ছেড়ে বলল, মাথা ঠিক আছে একদম। আর কি বলবো? কি জন্য এসেছি সেখানে? বিয়ের দাওয়াত দিতে। কেন? আশা বারণ আমার? শিশির, তুই সবটা মেনে নিচ্ছিস কি করে? প্রত্যুত্তরে শ্যামালিনী কন্যা বোঝানোর মতো করে বলল, বলি শোন, উত্তর দে তো। ভাগ্যের লিখন খণ্ডানো যায় কখনো? আমার ভাগ্য তো তোদের মতো সোনায় মোড়ানো নয় মেঘা। সোনা না হোক, যা আছে এই ভাগ্যে তাই সই। মেঘা দুই দিকে মাথা নাড়ায়, অবাকের ভঙ্গিতে বলে, তাই বলে ওই বকাটে ছেলেটাকে বিয়ে করবি? সবটা জেনে তোর বাড়িতেও জানাসনি? খোঁজ নেয়নি তারা? না, জানলে আমার আপুর সুখ বিসর্জন দিতে হবে। জানাবো না। তোর আপুর সুখ রক্ষা করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিবি তুই? কে বলল আমি আমার সুখ বিসর্জন দেব? তোরা জানিস আমি সুখী হব কি না? যদি সুখী হই তখন? ওই ছেলেটার সাথে সুখে থাকার স্বপ্ন দেখিস তুই? স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। পূরণ হওয়া না হওয়া ভাগ্যের ব্যাপার। আমি আমার ভাগ্যকে বিশ্বাস করি। যিনি আমার ভাগ্য লিখেছেন তিনি নিশ্চয়ই আমার সহ্য ক্ষমতাটাকে নির্ধারণ করে তবেই লিখেছেন আমার ভাগ্য। আমার ভাগ্যে ততটুকুই সুখ দুঃখ থাকবে, যতটুকু থাকার কথা। যা হবার তা হবে মেঘা, চিন্তা করিস না তো। দেখ, আমি চিন্তা করছি কোনো? চিল বেবি, বিয়ে আমার, তোদের ফ্রেন্ডের বিয়ে। দাওয়াত করতে আসলাম তোদের, আর তোরা কিনা মুখ কালো করে বসে আছিস সেভাবে। যাবি না আমার বিয়েতে? বাড়িতে কোনো ফাংশন হবে না, শুধু বিয়ের একটা ছোট্ট অনুষ্ঠান হবে আমাদের সামর্থ্য মতো। তোদের সবার আশা চাই। মেঘা তাজ্জব বনে, কি দিয়ে তৈরি এই মেয়ে? এতটা শক্ত দেখায় কি করে নিজেকে? সেদিনের ওই ঘটনাটা বেমালুম চেপে গেছে নিজের পরিবারের কাছে। নিজের চিন্তা করছে না একবারও। রৌদ্র বেপরোয়া, মেঘার সাথে তুই তুকারি করে, কিন্তু কই, ওই ছেলেটার মতো উচ্ছৃঙ্খল নয় তো সে। দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে মেঘার সাফাকে নিয়ে ওদের ঘর থেকে বেরোলো শিশির। চলে যাবে এখন। নিচে নামলো। রুবিনা কাবির আর শাহিনা কাবির ড্রয়িং রুমে ছিলেন। শিশির মুচকি হেসে তাদের দিকে এগোয়। স্বভাবসুলভ শান্ত কণ্ঠে বলে, আন্টি, আসি আজ। সবাই আসবেন কিন্তু আমার বিয়েতে। আমি অপেক্ষা করব সবার জন্য। আমাদের কেউ নেই আন্টি, আপনারা আসলে খুব খুশি হব। দোয়া করবেন আমার জন্য। রুবিনা কাবির একগাল হাসলেন। হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে মেয়েটার মুখে আদুরে হাত বোলালেন। ঠান্ডা স্বরে বললেন, তুমি খুব মিষ্টি একটা মেয়ে মা। দেখো, অনেক সুখী হবে তুমি। অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন জীবনের জন্য। আর তোমার বিয়েতে অবশ্যই যাব। শিশির হাসে এক চিলতে। আদ্র করিডোর থেকে সবটা দেখেছে। শিশিরের এই বাড়িতে আসার খবর শুনেছে একটু আগে বাড়ি ফেরার পর। তখন থেকেই উদ্গ্রীব আরও বেশি। এই মেয়ে চলে যাবে এক্ষুনি। আদ্র তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকল। চাবি আর ব্লেজার নিয়ে বেরোলো ঝটপট। ততক্ষণে শিশির সদর পেরিয়ে বাইরে বেরিয়েছে, মেঘার সাফাকে সাথে নিয়ে। বাড়ি থেকে একটু হেঁটে যেতে হবে মেইন রোড পর্যন্ত, তারপর রিকশার দেখা মিলবে। সদর পেরিয়ে বাইরে দাঁড়ালো ওরা। গেটের বাইরে বেরোবে না দুই রমণী। শিশিরকে বিদায় দিতে গিয়ে আদ্রকে চোখে পড়ল। ছটফট করে সদর পেরিয়ে বেরোচ্ছে সে। বাইরে যাবে বোধহয়। এই সুযোগে শিশিরকে সাথে নিয়ে গেলে মন্দ হয় না। এই চিন্তা আসা মাত্রই বিদ্যুতের গতিতে ডাকল সাফা, শিশির।
দাঁড়া। একটু থেমে আদ্রকে ডাকে। ভাইয়া, বাইরে যাচ্ছ? শিশিরকে নিয়ে যাও না প্লিজ। মোড়ের মাথায় নামিয়ে দিলেই হবে। এতটা পথ হেঁটে যাবে মেয়েটা। আদ্র যেন এটার অপেক্ষায় ছিল। বুক ফুলিয়ে শ্বাস ফেলল সে। ঠোঁটের কোণে দেখা মিলল এক চিলতে বাঁকা হাসি। শিশির বাধা দেবে জানা আছে। তার আগেই কাউকে বুঝতে না দিয়ে আদ্র চটপট বলে, ওকে, তোরা ভেতরে যা। খুশিতে চিকচিক করে উঠল সাফা। মেঘার ও ভেতরে ঢুকে যায়। আদ্র শিশিরের দিকে তাকায়নি। পার্কিং লটের দিকে ঢুকেছে সে। তাড়াহুড়ো করে বাইক বের করল। ততক্ষণে রমণী গেট পেরিয়ে গেছে। হাঁটা ধরেছে আপন খেয়ালে। আদ্র বাইকে স্টার্ট করে ছুটিয়ে নিয়ে যায়। ইচ্ছে করেই গাড়ি বের করেনি। বাইক থামালো শিশিরের পাশে। হেলমেটের কাছ তুলে এবার তাকালো মেয়েটার দিকে। ভারী গলায় এক প্রকার আদেশ করল, ওঠো। শিশির বাইক দেখে বলতে নাই সবে, স্যার। শাট আপ বেয়াদব। মুখে মুখে তর্ক করবে না। উঠে বসতে বলেছি, ওঠো। ধমকে রমণী আনচান করে। আদ্র কথাই শুরু করতে দিল না ওকে। কিভাবেও আদ্রের কাছাকাছি এভাবে বাইকে বসতে পারে। গাড়ি হলে তবুও চলতো। আদ্রর অস্বস্তি বুঝল। কয়েক পলক চেয়ে থেকে তাকালো রমণীর কাঁধের ব্যাগের দিকে। সেটাকে ইশারা করে বলল, ব্যাগটা দাও দেখি। সরি। ব্যাগ দাও বেয়াদব। তোমার ব্যাগ। কানে খাটো, কথা শোনো না তুমি? মেয়েটা চমকায়। নিজের ব্যাগ ওনাকে দিতে যাবে কেন? উল্টো আরও বেশি ব্যাগটাকে আঁকড়ে ধরল সে। আদ্রর কারবার দেখে এবার সত্যি সত্যি বিরক্ত হয়। মুখে চসূচক শব্দ উচ্চারণ করে এক প্রকার টেনে নেয় মেয়েটার ব্যাগ। ভরকায় রমণী। আদ্র ব্যাগটা বাইকের সিটে রাখল নিজের পেছনে। ইশারা করে বলল, এবার বসো। মেয়েটা কিছুটা অবাক হলেও মানিয়ে নেয়। বিরক্তি করে না আর। মাঝামাঝি ব্যাগের প্রাচীর। তবুও আলগোছে অনেকটা পিছিয়ে কোনো রকমে উঠে বসল বাইকে। ঢের দূরত্ব দুজনার মাঝে। শিশির কোনো রকমে বাইক ধরে চেপে বসার চেষ্টা করল। স্বস্তি পেল না। দম খিচে তবুও মানিয়ে নিল। কোনো রকমে মেন রোডে গিয়ে নেমে পড়তে পারলেই বাঁচে। আদ্র মিররে দৃষ্টি রেখে আলতো চোখে পরখ করল ওকে। ধীরে স্টার্ট করল বাইক। মোড়ের মাথা পেরোতে না পেরোতেই শিশির দম ফেলে বলে, স্যার, আমাকে নামিয়ে দিন এখানে। এরপর যেতে পারবো আমি। আদ্র কেবলই শুনল। এক কান দিয়ে শুনে বের করে দিল আরেক কান দিয়ে। মোটর বাইকের গতি বাড়ালো তরতর করে। গতি বাড়তেই দমকা হাওয়া লাগলো এই ঠান্ডায়। শিশির তীর করে কেঁপে ওঠে আকস্মিক হাওয়ার ঝাপটায়। আদ্রকে ফুল স্পিডে কাঙ্ক্ষিত পথের বিপরীত মোড়ে ঘোরাতে দেখে ছলকে ওঠে রমণীর কোমল বক্ষস্থল। তৎক্ষণাৎ চোখজোড়া বৃহৎ করে ফেলে সে। এক হাতে বাইক চেপে ধরে অন্য হাতে খামচে ধরে নিজের ব্যাগটা। ভড়কে যায় সে। আদ্র পথ ঘোরালো কেন? এদিকে তোর বাড়ির পথ নয়। মেয়েটা কেমন অজানা উসখুস করে ভয়ে ঢোক গেলে। ভয়ার্ত কণ্ঠে উচ্চারণ করে, আদ্র স্যার, এদিকে কোথায় যাচ্ছেন? আমি বাড়ি ফিরব। আমার বাড়ির পথ ভিন্ন। বাইক থামান, আমি নামব। এখানেই নামিয়ে দিন আমায়। আদ্র নিরুদ্বেগ। তার কোনো চিত্তবিকার নেই রমণীর কথার পৃষ্ঠে। সে বাইকের গতি বাড়ায় আরও। কোন দিকে ছুটে চলেছে তার সে ব্যতীত আর কে জানে। আদ্রের এমন আচরণে শিশির ভরকায় আরও বেশি। কেমন ভয় লাগে তার। অযথা সন্দেহ জাগে। যদিও সে ভাবনা মনের বিপরীতে। তবুও ধরা গলা তুঙ্গে তুলে আবার বলে মেয়েটা, কি হলো? আমার কথা কানে যাচ্ছে না আপনার? আমি বাইক থামাতে বলেছি। নামিয়ে দিন আমায়। ওদিকে কোথায় যাচ্ছেন আমায় নিয়ে?
স্যার, আমি নামব, প্লিজ নামিয়ে দিন। শাট আপ বেয়াদব, ঘ্যান ঘ্যান করবে না কানের কাছে, চুপচাপ বসে থাকো। ফের তপ্ত ঝাড়ি, মেয়েটা চমকায়, কেমন হাত পা শিরশির করে, আতঙ্কে ঝমঝম করে পুরো শরীর। আদ্র মিররে দেখল ওর অস্বাভাবিক ভয়টুকু, দুই দিকে মাথা নাড়ালো। কি ভাবছে এই মেয়ে? উল্টাপাল্টা কিছু নয় তো? বারবার বিরক্ত হচ্ছে আদ্র, তবে ঠান্ডা বিরক্তি তার। শিশিরের আটকানো অশান্ত চেহারা দেখে আর বেশি দূর এগোনো হলো না। রাস্তার একধারে খোলা আকাশের নিচে জন্মানো এক সুবিশাল শিমুল গাছের নিচে বাইক থামালো রয়ে শোয়ে। অমনি প্রাণ ফিরে পায় রমণী। বাইক থামাতেই ব্যাগ হাতে তড়িঘড়ি করে নেমে পড়ে। আদ্র নেমে হেলমেট খোলে মাথা থেকে, এলোমেলো ঝাঁকড়া চুল ঠেলে পিছনের দিকে হটিয়ে দেয়। রেগে তাকিয়ে খানিকটা চিবিয়ে বলে, পালাচ্ছি তোমায় নিয়ে, এভাবে ভয় পাচ্ছ কেন? শিশির পেছায়, চোখ তুলে বলে, আমি বাড়ি যাব, এদিকে তো আমার বাড়ি নয়। শ্বশুর বাড়ি তোমার এদিকে, খুব যাওয়ার শখ হয়েছে সেখানে, শ্বশুর বাড়িতেই নিয়ে যাচ্ছিলাম, বেয়াদব। নাক ফুলিয়ে ফোঁস করে শ্বাস ফেলল শিশির। আদ্র শান্ত হলো, সংযত হয়ে বলল, এই শোনো, কথা আছে তোমার সাথে। একটু নির্জনতা প্রয়োজন ছিল, তাই এদিকে এসেছিলাম। কিছু প্রশ্ন করব, নর্মালি উত্তর দেবে। হেরফের করেছে তো থাপ্পড় খাবে বলে দিলাম। এই বিয়েতে রাজি হয়েছ কেন তুমি? সোজাসুজি প্রশ্ন। শিশির তবদা খায়। প্রশ্নটা ব্যক্তিগতভাবে নিতেই বিব্রত বোধ করে। সরি। রাখো তোমার সরি, খালি কথায় কথায় সরি বলা অভ্যেস তোমার। যা বলেছি তার উত্তর দাও। বিয়ে করছো কেন তুমি? স্যার, আমার প্রাইভেট ম্যাটারে ঢুকে পড়ছেন আপনি। আমি জানি এটা পার্সোনাল কোশ্চেন, বাট রিল্যাক্স, আমার দিকে তাকাও। রাইট নাও আই অ্যাম নট ইউর টিচার। মেঘা টুকটুকির ভাইয়া হিসেবেই ধরো। প্রশ্নগুলোর উত্তর দাও আমায়। আমি জানতে চাই, কেন করছো তুমি এই বিয়ে? যার সাথে তোমার বিয়ে হচ্ছে তার সম্বন্ধে কতটুকু জানো তুমি? কি আন্দাজ আছে তোমার? তুমি ভাবতে পারছো ও কতটা খারাপ ছেলে? আরে, ও একটা স্কাউন্ডেল। পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, নেশা করা, মারপিট করা, মাল খেয়ে টাল হয়ে রাস্তায় পড়ে থাকা স্বভাব ওর। তুমি নিজ চোখে দেখেছ তো সেদিন। তাহলে কেন এই সম্পর্কে জড়াচ্ছ তুমি? শিশির স্তব্ধ হয়। আয়ানের এমন উদ্ভট প্রসঙ্গ উঠতেই ঝিমিয়ে আসে রমণী, চোখ নামায় আলগোছে। আদ্রের সামনে কেমন লজ্জিত অবস্থার সম্মুখীন হয় সে, কথা ফোটে না জবানে। আদ্র উত্তরের অপেক্ষা করল, না পেয়ে আবারও বিচলিত হয়ে বলল, বেয়াদব, কথা বলো। কিছু জানতে চেয়েছি তোমার থেকে। সবটা জেনেও কেন ওই বাজে ছেলেটাকে বিয়ে করছো তুমি? আমি উত্তর দিতে বাধ্য নই স্যার, এটা আমার পার্সোনাল লাইফ, আমাকেই ভাবতে দিন। বলেছি না মুখে মুখে তর্ক করবে না, উত্তর করো আমার প্রশ্নের, নয়তো ভালো হবে না বলে রাখলাম। শিশির তবুও নিশ্চুপ। এখান থেকে কেটে পড়ার পায়তারা করছে মনে মনে। আদ্র চোয়াল শক্ত করল, আর চুপ থাকতে পারল না। মোক্ষম কথাটা বেরিয়ে গেল জিভ ফসকে। যাকে বিয়ে করতে যাচ্ছ সে একজন রেপিস্ট। রেপ কেসে মামলা আছে তার নামে, জেল খেটেছে অনেকবার, টাকা দিয়ে ছাড়ানো হয়েছে জেল থেকে, এটা জানো? শোনা মাত্রই ছলকে তাকায় শ্যামলিনী কন্যা, ধক করে ওঠে বক্ষস্থল, চোখজোড়া কাঁপে ধিক ধিক করে, চোখাচোখি হয় আদ্রের সাথে। মেয়েটার মাথা যেন চক্কর দিয়ে উঠল, কেঁপে উঠল পুরো ধরনী। পায়ের তলার মাটি সরল, চোখজোড়া ছলছল হতে সময় লাগে না, আবার তীব্র অস্বস্তি প্রকাশ হতেও সময় লাগে না। চোখ নামিয়ে নেয় মেয়েটা,
চিবুক গলায় মিশিয়ে চোখ বুজে নেয়। ভীষণ জলে 2 চোখ। এটাই শোনার বাকি ছিল বোধহয়। এটাও কি সত্যি? সত্যি হলেও বা আদ্র জানল কি করে? আদ্রর অপ্রীতিকর অবস্থা বুঝল। কণ্ঠ নামিয়ে ধীরে বলল, আই নো। তোমার এসব শুনতে খারাপ লাগছে, বাট এটাই সত্যি। আমি খোঁজ নিয়েছি ওই ছেলেটার সম্পর্কে। সবটা জেনেছি। ও ভালো ছেলে নয়। খারাপ বললেও কম হয়ে যাবে। বুঝতে পারছো কিছু? আকস্মিক মেয়েটার নাক টানার শব্দ শোনা যায়। আর পারে না রমণী। আর কত চেপে রাখবে নিজেকে, কত গুমড়ে মরবে। শেষ ধাক্কা এসে গুড়িয়ে পড়ল। ফুঁপিয়ে উঠল চিবুক নামিয়ে। কাঁদতেও জড়তা, অথচ চোখ জড়তা মানতে বিমুখ আজ। আদ্রর ফোঁপানোর শব্দে ছ্যাঁত করে ওঠে। ঝুঁকে তাকায় রমণীর মুখ পানে। আজ উদ্বিগ্ন হয়ে প্রথম উচ্চারণ করে রমণীর নাম। শিশির, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়ে সব বলতে চাইনি। না বলেও উপায় ছিল না। আমারও উপায় নেই স্যার। উনি যেমনই হোক আমাকেই বিয়েটা করতেই হবে। রমণী চোখ মুছে নেয়। ঠেলে ফেলে সব রুদ্ধতা। হাসার চেষ্টা করে। আদ্র শুধায়, কেন? কিসের এত বাধ্যবাধকতা জানতে পারি? মেয়েটা বলবে না বলে পণ করেছে। কোথাও একটা বলার ইচ্ছেও আছে। আদ্র ওকে চুপ দেখে আবার বলে ওঠে অত্যন্ত মোলায়েম কণ্ঠে, বলো শিশির, কেন করছো এই বিয়েটা? মেয়েটা হাঁপ ছাড়ে। রাস্তার দিকে পিঠ ফিরিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ায়। চোখ বুজে দীর্ঘশ্বাস টেনে নেয় ভারাক্রান্ত বুকে। কণ্ঠ কাঁপছে, কান্না পাচ্ছে ভীষণ। এভাবে গুমড়ে থাকা যায় না আর। মন হালকা হওয়া প্রয়োজন। হয়তো চিৎকার করে কান্না করতে হবে, নয়তো মনের সব কথা উগরে দিতে হবে কারোর সামনে। আদ্রকেই পেল মুখোমুখি। কান্না চেপে ভেজা গলায় বলতে শুরু করে রমণী, আমরা খুব সাধারণ স্যার, সাধারণের থেকেও সাধারণ। এই ধরুন 3 বেলা দুমুঠো খাওয়ার সামর্থ্য আছে কেবল। জানেন, এক সময় আমাদের একটা সুখী পরিবার ছিল। আম্মু, আব্বু, আপু, আমি আর ভাই মিলে। ভাই তখন খুব ছোট, আমার 9 বছর বয়স। তখন আব্বু মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আপু আমার থেকে 2 বছরের বড়। এই জগতে আমাদের আর কেউ নেই। আব্বু চলে যাওয়ার পর আম্মু দিশেহারা হয়ে পড়েছিল। প্রথম বছর আব্বুর রেখে যাওয়া সেভিংস দিয়ে চলেছি টানাপোড়েনে। দ্বিতীয় বছর থেকে শুরু হয় দুর্ভোগ। আমাদের মানুষ করার জন্য আম্মু অন্যের বাড়িতে কাজ করত। তখন আমার আর ভাইয়ের খেয়াল রাখত আপু। ওই ছোট বয়সে রান্না করত আমাদের জন্য, ভাইকে সামলাতো, পড়াশোনাও করত। বছর 10-এর মাথায় জানতে পারি ভাইয়ের ব্রেন টিউমার। নর্মাল ছিল তখন। টাকার অভাবে চিকিৎসা করা হয়নি। আর এখনও টিউমার 3rd স্টেজে। ক্যান্সার হয়েছে আমার ভাইয়ের। আমি ক্লাসে দেরি করে আসার জন্য অজুহাত দেইনি কোনোদিন আপনাকে। সত্যিই বলেছিলাম। আপনি মিথ্যে ভেবেছিলেন। যাই হোক, এখন আসি আমি বিয়েটা কেন করছি। করছি তো আমার আপুর জন্য। আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু আমার আপু কিছুই পায়নি জীবনে। সবটা বিসর্জন দিয়ে এসেছে। বিয়ে, নিজের জীবন, সংসার এসবের চিন্তাও করেনি কখনো। সব সময় আমাদের চিন্তা করে গেছে। দিন শেষে হাড় ভাঙা খাটুনি করেও ক্লান্তি দেখায়নি কখনো। ওর জীবনে কিছু পাওয়ার ছিল, প্রয়োজন ছিল কাউকে। এসেছে আবিদ ভাইয়া। আপু আমাদের ছাড়বে না, তাই ভাইয়া আপুর জন্য নিজের পরিবার ছাড়তেও রাজি। ওনার ছোট ভাইয়ের মতো খারাপ নন উনি। ইনফ্যাক্ট ওনার ভাইয়ের সাথে আমার বিয়ে হবে এটাতেও রাগারাগি করেছিলেন। আমাকেও বুঝিয়েছেন। তাদের পরিবারের শর্ত, তারা আবিদ ভাইয়ার বিনিময়ে আমাকে চায়। ছোট ছেলের বউ করতে চায় আমায়। আপু এটাতেও রাজি ছিল না।
কিন্তু আমি রাজি, আমার আপুর জন্য। আমি তো পেয়েছি বলুন, বাকিটা জীবন আমার আর কিছু না পেলেও চলবে। এবার আমার আপুর পাওয়ার পালা। ওর একটা সংসার হোক, আমি চাই ও সুখী হোক, তাই করছি এই বিয়েটা। বলতে গিয়ে পুরোটা সময় গলা কেঁপেছে রমণীর, চোখ ঝরিয়েছে অশ্রুর ঝর্ণা। আপন খেয়ালে গাল বেয়ে পানি বয়ে গেছে চোখ ছাপিয়ে। আদ্র ছটফট করতে শুরু করে মেয়েটার ভেজা চোখ দেখে। কেমন চিনচিনে যন্ত্রণা লাগে তার। যন্ত্রণা ধরে রেখেই বলে এক বাক্যে, আর তোমার সুখ লাগবে না। আমি যথেষ্ট সুখ পেয়েছি জীবনে, বাকিটা জীবন না হলেও চলবে। থামে একটু, ভেজা গাল মোছে। হাসার চেষ্টা করতে গিয়ে হেঁচকি ওঠে গলা চিরে, ফুঁপিয়ে ওঠে মেয়েটা। নিজের এমন জীবনের প্রতি ক্ষণে ক্ষণে আফসোস হয় তার। ফের গাল ভেজায় ঝরঝরিয়ে, কান্নারত কণ্ঠে বলে, আমার আব্বু বেঁচে থাকলে হয়তো আমাদের জীবনটা এমন হতো না স্যার। এখন আর কিছুই করার নেই। আমি আমার আপুকে সুখী দেখতে চাই। আর উনি উনি বকাটে হোক, আপত্তি নেই আমার। বিয়ের পর যদি পরিবর্তন হয় তাহলে তো ভালো। আর্দ্র রমণীর চোখ জোড়ার পানে থমকায়। মেয়েটার আখিদ্বয়ের আর্দ্র কিনারে রক্ত জমাট বেঁধেছে, লালচে হয়ে উঠেছে চোখ জোড়া। দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট চেপে জবান খুলেছে। চোখ টইটুম্বুর, বারবার পানি ঝরেও ভরাট হতে সময় লাগছে না। মায়াময় মুখখানা ফিকে হয়ে এসেছে রমণীর। আদ্রের হাঁসফাঁস লাগে ওর চোখে পানি দেখে। সেদিন রিকশায় ওর চোখের জল দেখেও ঠিক এমনটাই লেগেছিল। ছটফট করেছিল অন্তরাত্মা, যেন খুব কষ্ট হচ্ছে তার। আজও ব্যতিক্রম নয়। বুক কেমন মুচড়ে আসে, চিনচিনে ব্যথা পায় কোথাও একটা। সহসা চোখ নামিয়ে পেছায় আদ্র, হেলে পড়ে বাইকের সিটে। মাথা নামিয়ে বুকের বাম পাশে হাত উঠিয়ে জোরে জোরে শ্বাস টানে। সচকিতে পিছু ফিরে তাকায় শিশির। আদ্রের এমন বিচলিত হাঁসফাঁস অবস্থা দেখে থতমত খায়। দ্রুত চোখ মুছে এক কদম এগোয়। সব ভুলে খানিক উদ্বিগ্ন হয়ে শুধায়, স্যার, আর ইউ ওকে? কি হলো হঠাৎ? এমন করছেন কেন? পানি খাবেন? বলতে বলতে উতলা হয়ে নিজের ব্যাগে হাত ঢোকায় রমণী। ওয়াটার বোতল বের করে। অর্ধেক পানি আছে বোতলে, বাকি অর্ধেক ও খেয়েছে। বোতলের মুখোয় মুখ লাগিয়েছিল। মনে পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল। মিনমিন করে বলল, আমি তো মুখ লাগিয়ে খেয়েছি। আদ্র শুনল, পরোয়া না করে এক নিমিষেই ওর হাত থেকে বোতলটা ঝটকা মেরে ছিনিয়ে নিল। ছিপি খুলে নিজেও মুখ লাগিয়ে ঢক ঢক করে খালি করল পুরো বোতল। শেষ করে ফাঁকা বোতলটা কেমন আগ্রাসী হয়ে ছুঁড়ে মারল পিচঢালা রাস্তার একধারে। শিশির তাজ্জব বনে চাহনি বড় বড় করে বিস্মিত হয়ে তাকায়। ভেজা চোখের পাপড়ি, গাল বেয়ে পানি গড়ানোর ছাপ স্পষ্ট। আদ্র উদ্বিগ্ন হয়ে নিবিড়ভাবে দৃষ্টি রাখে রমণীর ভেজা শীতল মুখ পানে। এই ঠান্ডাতেও যুবকের কপালের ধারে ঘাম জমেছে। রাগ দেখিয়ে আঙুল তুলে শাসিয়ে বলল সে, এই শোনো, এই বিয়ে করবে না তুমি, কিছুতেই করবে না। আমি হতে দেব না এই বিয়ে। আমার কাছে তোমার সুখ সবার আগে। যেখানে সুখ নেই সেখানে ঠাঁই হবে না তোমার। এই বিয়ে তো হবে না, কিছুতেই হবে না। শিশির এবারে সম্বিত ফিরে পেল। খানিক আগে প্রকাশ করা দুর্বলতাটুকু ঘুচিয়ে ফেলে তৎক্ষণাৎ। মুখ কুঁচকে সূক্ষ্ম করে বলে, কি বলছেন আপনি? আপনি আমার বিয়ে হতে না দেওয়ার কে? আদ্র চোয়াল খিসল। হাতে হেলমেট তুলে নিয়ে মাথায় পরে নিল। গ্লাস নামিয়ে মুখশ্রী আড়াল করে হিসিয়ে বলল, আমি যে কে সেটা পরে বুঝতে পারবে। বেয়াদব, সুখ চাও না তুমি? যা চাও না সেটাই তোমার হবে।
যা হবে তার সামলানোর জন্য প্রস্তুত হও এবার, বেয়াদব। বলেই বাইকে উঠল। কথাগুলো পরিষ্কার শুনতে পেল না শিশির। আদ্র বাইকে উঠে গজগজ করে বলল, ওঠো এখন। শ্বশুর বাড়িতে না হোক বাপের বাড়িতেই পৌঁছে দিই। সময় হলে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আমার। ওঠো বেয়াদব। শিশির মুখ ভ্যাংচায়, চোখ মুখ ভালোভাবে মুছে নেয়, ফাঁক রেখে দ্বিরুক্তিহীন উঠে বসে দ্বিতীয়বার।